জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনা কামালের রায় ঘোষণাকাল ট্রাইব্যুনাল থেকে হবে সরাসরি সম্প্রচার। ৫ অভিযোগ প্রমাণের দাবি প্রসিকিউশনের, মৃত্যুদণ্ডের আশা। আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে বা মামলা প্রমাণ না হলে খালাস প্রদান করা হবে। বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন। আবারও যানবাহনে আগুন, ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ। বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। আওয়ামী লীগের ডাকা যে শাটডাউন কর্মসূচি সেটাকে বাস্তবায়ন করতে এই আওয়ামী লীগের লোকজন এই রাস্তাটা ব্লক করেছে। শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করবে না কেন, সেটা আমরা কঠোর হাতে দমন করবো। কার্যকরী হবে, তারা পুরোটা প্রস্তুত। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনে অনিশ্চয়তা সৃষ্টি করছে একটি গোষ্ঠী, বলছে বিএনপি। একটি দলকে খুশি করতে প্রশাসনের রদবদলের অভিযোগ জামায়াতের, সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান। এনসিপিতে ফাগুন ধরাতে সক্রিয় বিভিন্ন এজেন্সি ও বাইরের শক্তি, অভিযোগ আক্তারের। সনদের আদেশ সংশোধন না করলে সাংবিধানিক বিপর্যয়ের শঙ্কা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। নির্বাচনের দিন গণভোটে প্রশ্নবিদ্ধ হতে পারে ইসি, দ্বিতীয় দিনের সংলাপে দলগুলো। জোটে নিজ প্রতীকে ভোটের বিধান বাতিল দাবি, বিতর্কমুক্ত থেকে কাজ করার ঘোষণা সিইসির। ৬০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, মায়া দম্পতির বিরুদ্ধে মামলা অনুমোদন দুদকের। টিপু মুন্সি, শাহরিয়ার আলম, বিচারপতি মানিকের আয়কর নথি জব্দের আদেশ। এবং থামছে না অবৈধভাবে সাগর পথে ইউরোপ যাত্রা। লিবিয়া উপকূলেও নৌকা ডুবে আরও ৪ বাংলাদেশের প্রাণহানি, ছিলেন ২৬ অভিবাসন প্রত্যাশী। জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায়কাল। রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকেও সরাসরি দেখানো হবে। পাশাপাশি ঢাকার 10টি পয়েন্টে দেখা যাবে বড় পর্দায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলছেন, নারী বিবেচনায় মৃত্যুদণ্ডের সাজা থেকে অনুকম্পা পাওয়ার সুযোগ নেই শেখ হাসিনার। রাত পোহালে জুলাই হত্যাযজ্ঞের মামলার রায়। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ঐতিহাসিক মামলায় দেশের নজর এখন ট্রাইব্যুনালের দিকে। নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের কি সাজা হতে পারে তা নিয়ে সাধারণ মানুষ থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত কৌতূহল। আর আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল আল মামুনের পরিণতিও রায়ের দিনই স্পষ্ট হবে। আপনারা জানেন যে প্রসিকিউশন নিশ্চিত করেছে সোমবারের রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি, রয়টার্স এবং ট্রাইব্যুনালের অফিসিয়াল ফেসবুক পেজ। পাশাপাশি ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে বড় পর্দায় সম্প্রচারের ব্যবস্থা করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল এখানে পড়ে শোনাবেন, সেই অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে চুক্তিবদ্ধ যে কয়েকটি সংস্থা আছে এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন। বাংলাদেশের ইতিহাসে ফাঁসির সাজা হলেও কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। তবে সে বিবেচনায় শেখ হাসিনার এমন কোনো অনুকম্পার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রসিকিউটর। জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে, অসুস্থকে এবং কিশোর বালক শিশুদেরকে প্রিভিলেজ দেওয়া আছে, কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয়নি, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে বা মামলা প্রমাণ না হলে খালাস প্রদান করা হবে। শেখ হাসিনা দণ্ডিত হলে ট্রাইব্যুনালের সাজা পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানো হবে বলেও জানিয়েছে প্রসিকিউশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘিরে দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালাচ্ছে দুর্বৃত্তরা। বাসে আগুন, ককটেল নিক্ষেপ, সড়ক অবরোধ, গ্রামীণ ব্যাংকে হাতবোমা হামলার ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ট্রাইব্যুনালের রায় কার্যকর করা হবে। যে কোনো বিশৃঙ্খলা ঠেকাতে প্রস্তুত আছে আইন শৃঙ্খলা বাহিনী।
সিসিটিভি ফুটেজে দেখা যায় শনিবার মধ্যরাতে 5 যুবক দুটি মোটরসাইকেলে এসে একটি অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। গাড়িটি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়ানো ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ময়মনসিংহে দুর্বৃত্তদের আগুনে পড়ল একটি কাভার্ড ভ্যান। নগরীর আকোয়া বাইপাস এলাকায় শনিবার রাতে চালক কাভার্ড ভ্যানটি রাস্তার পাশে দাঁড় করিয়ে বাড়ি চলে যায়। পরে নাশকতাকারীরা আগুন ধরিয়ে দিলে সেটি পুড়ে যায়। শনিবার রাতে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় বিশ্বাস গার্মেন্টসের সামনে দাঁড়িয়ে থাকা ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় বাসের ভেতরে ঘুমাচ্ছিলেন চালক। হঠাৎ আগুনের তাপে তার ঘুম ভেঙে যায়। এরপর দ্রুত বাস থেকে নেমে আসেন তিনি। ফেনী শহরের মুক্তবাজারে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এরপর সে ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওতে দেখা যায় দুর্বৃত্তরা মুখে মাস্ক লাগিয়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আমরা দেখছি যে দুর্বৃত্তকারীরা কারা এটা ফাইন্ড আউট করছি আমরা, কারণ এখানে অনেকগুলো ইস্যু থাকতে পারে। সেই ইস্যুগুলো আমরা সমস্ত ইস্যুগুলো দেখছি, যাচাই করছি। আমরা ওসিরে তাদেরকে শনাক্ত করে ধরে ফেলবো আশা করছি। গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা, তবে প্রতিষ্ঠানটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রোববার সকালে ঢাকা বরিশাল মহাসড়কে মাদারীপুরের গোপালপুরে গাছের গুঁড়ি ফেলে ও গাড়ির টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয় নাশকতাকারীরা। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মহাসড়ক থেকে গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। আশেপাশে যেই তথ্যগুলো পেয়েছি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ডাকা যে শাটডাউন কর্মসূচি সেটাকে বাস্তবায়ন করতে এই আওয়ামী লীগের লোকজন এই রাস্তাটা ব্লক করেছে। কুমিল্লায় টমছম ব্রিজ ও বাদুরতলা এলাকায় ব্যানার, লাঠি, গ্যাস লাইট ও মিছিলের সরঞ্জাম সহ 29 জনকে আটক করা হয়। এছাড়া জেলার বিভিন্ন জায়গা থেকে আরও 15 জনকে আটক করা হয়। নাশকতার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থাকতে পারে বলে ধারণা পুলিশের। ট্রাইব্যুনাল যে রায় দেবে তা কার্যকর হবে। যে কোনো বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বরিশালে আইনশৃঙ্খলা বাহিনী সহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। ট্রাইব্যুনাল কি রায় দেয় তা আমরা তো জানি না, বাট রায় যাই দেয় তো এটা কার্যকরী হবে এবং জনগণ এবং যার এই হেতু সবাই এটা মেনে নিবে। বিশৃঙ্খলা ঠেকাতে অনেক তারা পুরোটা প্রস্তুত। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় সোমবার। রায়কে ঘিরে দুষ্কৃতিকারীদের নাশকতা ঠেকাতে তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। শেখ হাসিনার মামলার রায় ঘোষণার আগের দিনে রাজধানীতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। রাতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও যান চলাচলে তেমন প্রভাব পড়েনি। 24 ঘন্টায় নাশকতা সহ বিভিন্ন অভিযোগে 200-র বেশি ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে সোমবার। এর পরিপ্রেক্ষিতে অনলাইনে নিজেদের কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। শনিবার রাতে হাজারীবাগে একটি বাসে আগুন আর বিমানবন্দর রেলওয়ে স্টেশনেও একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। রোববার সকালে মগবাজার ইস্কাটনে আরও একটি ককটেল ছোড়া হয়। এতে আহত হন একজন। হঠাৎ করে এইখান থেকে বোমটা মারছে, এখানে মারার লগে লগে আমরা এখানে আসছি, পুরো ধোঁয়ায় অন্ধকার। দেখে যে ট্রান্সমিটার বাস কিনা আসে দেখি ককটেল। এদিকে রাজধানীতে স্বাভাবিক রয়েছে গণপরিবহন থেকে শুরু করে সাধারণ যান চলাচল। অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠানও চলছে স্বাভাবিক নিয়মে। কালকে কি বের হবা, পরশুদিন কি অফিস হবে কিংবা স্কুল হবে, এরকম একটা বিষয়ের মধ্যে সবাই জিজ্ঞেস করছে। অবশ্যই নিরাপত্তাহীনতায় ভুগছে। যেরকম আমরা যখন ফ্যামিলি নিয়ে বাইরে আসি বা বাইরে যখন যাই, এগুলো তো অবশ্যই আমাদের একটা ভীতিকর বিষয়। অবশ্যই হওয়া উচিত, ভয় পাওয়ার কোনো ইয়ে নাই, ঠিক আছে, ওরা কোনো কিছু করতে পারবে না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাড়তি নিরাপত্তা রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তারা বলছেন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 24 ঘন্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 10 নেতাকর্মী সহ বিভিন্ন অপরাধে জড়িত 200-র বেশি মানুষকে আটক করা হয়েছে। থ্রেট মোকাবেলা করার জন্য কিন্তু আমাদের সেই সক্ষমতা রয়েছে। আমরা নগরবাসীকে একটা বিষয় নিয়ে আশ্বস্ত করতে চাই যে বা যারাই শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করবে না কেন, সেটা আমরা
কঠোর হাতে দমন করবে। এর বাইরেও যে কোনো নাশকতা এবং অপরাধ মোকাবেলায় নাগরিকদের সোচ্চার ভূমিকা রাখার আহ্বান পুলিশের। আমি রাষ্ট্রের আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার মামলার রায় ঘিরে নাশকতার চেষ্টা রুখতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। দেশ জটিল সংকটে পড়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, একটি মহল রাজনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি ও নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টা চালাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ঘোষণার পর থেকেই রাজনৈতিক দলগুলোর নানা দাবিতে আন্দোলন কর্মসূচিতে অনিশ্চয়তা বাড়ছে ঘোষিত সময়ের ভোট নিয়ে। এসবের মধ্যেই বাড়ছে রাজনৈতিক দলের মতানৈক্য। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বর্তমানে দেশ জটিল সংকটে পড়েছে। একটি মহল রাজনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি ও নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্বিত করতে চায়। যে এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, তারা হচ্ছে নির্বাচিত সরকার। গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, গণহত্যার রায় ঘোষণা ঘিরে দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চলছে। অরাজকতার রুখে দিতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের। আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে এবং একটা মহল এটা নিয়ে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি আহ্বান জানাবো যে আসুন ওই প্রশ্নে ঐক্যবদ্ধ থেকে যে আমরা গণতন্ত্র এখানে প্রতিষ্ঠা করব। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচিত সরকার প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। নির্বাচিত সরকার না থাকলে আরো খারাপ হবে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। প্রশাসনে পছন্দ মতো রদবদলে নষ্ট হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। এতে একটি দলকে খুশি করা হচ্ছে বলে অভিযোগ জামায়াতের। সমমনা ৮ দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা আংশিক পূরণ হয়েছে। ৫ দাবিতে অব্যাহত থাকবে ৮ দলের আন্দোলন। এই গণভোটের দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসে সমমনা ৮ দল। রাজধানীর মগবাজারে দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে ৮ দলের নেতাদের নিয়ে সংবাদ সম্মেলন করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা পুরোপুরি পূরণ হয়নি, তাই ৫ দফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখবে সমমনা ৮ দল। জাতীয় নির্বাচনের আগেই গণভোট তারিখ ঘোষণা করার প্রয়োজন ছিল। সেটা না করার কারণে দেশবাসীর মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে। এই ভাষণে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের ৮ দলের যে আন্দোলন ছিল, জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার আংশিক পূর্ণ হয়েছে। পূর্ণভাবে জনগণের সে আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। প্রশাসনে পছন্দ মতো রদবদল শুরু হয়েছে, যা লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে বলে মনে করে জামায়াত। একটি দলকে খুশি করার জন্য এই কাজগুলো হচ্ছে বলে মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার। প্রশাসনে যেভাবে রদবদল চলছে, পছন্দ মতো ডিসি, ইউনো, পুলিশ কর্মকর্তাদের যখন তখন এই ১ সপ্তাহের মধ্যে নানান জায়গায় রদবদল শুরু হয়েছে। এটা লেভেল প্লেইং ফিল্ড। মাঠে নির্বাচনে সব দলের সমান অধিকার, এই সমতা রক্ষার যে দাবি, আমাদের ৫ দফার অন্যতম দাবি, সেটা ভঙ্গ হচ্ছে। প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তিনি কি কোনো একটি বিশেষ দলের রাজনৈতিক প্রভাবের কাছে অসহায় বোধ করছে? গণভোটের সংস্কার প্রস্তাবে জনগণকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ৮ দলের বৈঠক থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথাও জানান তিনি। সংস্কারে গৃহীত সব বিষয়গুলোকে অতি সহজ করে ভোটারদের কাছে, দেশবাসীর কাছে সরকারকেই পেশ করতে হবে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। এনসিপির মধ্যে ভাঙন ধরাতে বিভিন্ন এজেন্সি এবং বাইরের শক্তি অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। সন্ধ্যায় রংপুরের পীরগাছায় নবান্ন মেলায় তিনি বলেন, এনসিপিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে, তবে ঐক্যবদ্ধ রয়েছেন দলের নেতাকর্মীরা। সরকার জুলাই সনদ বাস্তবায়ন আদেশের অস্পষ্টতা দূর করলে গ্রহণে
এনসিপির আপত্তি নেই বলেও জানান। একটি দলের গণভোট প্রক্রিয়াকে অস্বীকারের বিষয়ে সরকারকে অটল থাকার আহ্বান জানান আক্তার। দ্রুত এই দলের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলেও জানান এনসিপির সদস্য সচিব। আমাদের নেতাকর্মীদের মধ্যে নানা ধরনের ফাটল তৈরি করার জন্য নানা ধরনের এজেন্সি এবং বাইরের যারা শক্তিরা আছেন তারা নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছেন। পত্রিকায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে এনসিপিকে নিয়ে। এনসিপি নেতাকর্মীদেরকে নিয়ে গুজব ছড়িয়ে লাভ নেই। এনসিপির নেতাকর্মীরা আমরা সবাই এক রয়েছি। আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টাকে নিয়ে যে আদেশ জারি করা হয়েছে তার যে অস্পষ্টতাগুলো রয়েছে সেগুলোকে যেন অতি সত্বর স্পষ্টভাবে ব্যাখ্যা সহকারে জাতির কাছে উপস্থাপন করা হয়। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ সংশোধন না করলে ভবিষ্যতে সাংবিধানিক বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বলেন, গণভোটে এক শব্দে মতামত দেয়া অস্বাভাবিক এবং ঝুঁকিপূর্ণ। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাইফুল হক আরও বলেন, দলগুলোর মধ্যে দ্বিমত থাকা বিষয় নিয়ে গণভোটে যাওয়া উচিত হবে না। যেগুলোতে একমত হয়েছে সেগুলোতে জনগণের মতামত নেওয়া যেতে পারে। সংবিধান সংশোধনের যেসব বিষয়ে দলগুলো একমত কেবল সেসব বিষয়ে গণভোট হতে পারে, বাকি বিষয় সংসদের উপর ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। চারটা প্রশ্নের মধ্যে দুটো প্রশ্নে তাদের যদি দ্বিমত থাকে বা একটা প্রশ্ন যদি দ্বিমত থাকে তাহলে কিভাবে তার মতামতটা ব্যক্ত হবে এবং গণভোটের মধ্য দিয়ে না যদি জয়যুক্ত হয় তাহলে তো এটা আমাদের জন্য একটা সামষ্টিক একটা বিপর্যয় হিসাবে এটা দেখা দেবার আশঙ্কা আছে। তখন কিন্তু সবাই রাজনৈতিক দল, সরকার, অংশীজন সবাই কিন্তু বড় একটা বিপদের মধ্যে আমরা কিন্তু পড়ে যেতে পারি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সংশোধনে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে প্রশ্নবিদ্ধ হতে পারে ইসি। দ্বিতীয় দিনের সংলাপে রাজনৈতিক দলগুলো আরও বলেছে, পেশি শক্তি ও প্রভাবমুক্ত ভোট আয়োজনের বিকল্প নেই। জোট করলেও নিজ প্রতীকে ভোটের বিধান বাতিল চান রাজনীতিকরা। এ সময় গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে সব দলের সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। জানান, বিতর্কমুক্ত থেকে কাজ করবে ইসি। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে রোববার দ্বিতীয় দিনের মতো রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসে ইসি। সকাল বিকাল 2 পর্বে আমন্ত্রণ জানানো হয় 12টি দলকে। তৃণমূল, বিএনপি ছাড়া সংলাপে যোগ দেয় 11টি দল। সংলাপের শুরুতে নির্ধারিত আসন গ্রহণ নিয়ে বাগড়া বাঁধে ইসলামী ঐক্যজোট দলের 2 দাবিদার নিয়ে আমন্ত্রণপত্র যাচাই করে একটি অংশের প্রতিনিধিদের বের করে দেন ইসি সচিব। এ ঘটনায় কমিশনের কাছে দুঃখ প্রকাশ করে সব আসনে না ভোট, জোটে নিজ দলের প্রতীকে ভোট করার বিধান বাদ দেওয়া সহ দাবি দেওয়া তুলে ধরেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব। যে সব এলাকাগুলো ফেসিবাদী শক্তির আধিপত্য বেশি, এরা আমরা অনেকেই জানি, আপনারাও জানেন। এই জায়গাগুলো যেন মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে এই বিষয়ে খেয়াল রাখা। সাদাকে সাদা বলবে, কালোকে কালা বলবে, এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যাল আমরা প্রত্যেকটা নির্বাচন কেন্দ্রে আমরা দেখতে চাই। নির্বাচনের দিন গণভোট হলে কমিশন প্রশ্নবিদ্ধ হতে পারে বলেও শঙ্কা জানান অনেকে। গণভোটে যদি 5% ভোট না পড়ে, সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে আপনারা ইলেকশন করতে গেলে সে ইলেকশন আপনারা ভালোভাবে করতে পারবেন না। প্যাকেজে যদি নির্বাচন হয়, হানা ভোট হয়, আমি বলি এটা অকার্যকর হয়ে যাবে। গণভোটটা যেন শেষ পর্যন্ত একটা হাস্যকতাকে যেন পরিণত না হয়। কমিশনাররা বলেন, ভোটে পেশি শক্তির অপব্যবহার, অপপ্রচার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা দায়িত্বে অবহেলা করলে শক্ত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের দিকে যদি তাকিয়ে থাকেন যে দেখি না ওরা কিভাবে নির্বাচন করতে পারে, কখনোই সম্ভব না এবং আমরা ওই চ্যালেঞ্জ নিবও না। যারা পেশি শক্তি দেখাবে, যারা অপপ্রচার ছড়াবে, যেসব কর্মকর্তা সামান্যতম পক্ষপাত দুষ্ট আচরণ করার চেষ্টা করবে, সে বা তারা ক্ষতিগ্রস্ত হবে। স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দলগুলোর সহযোগিতা চেয়ে সিইসি বলেন, বিতর্কের ঊর্ধ্বে উঠে কাজ করবে ইসি। আমরা কোনো রাজনৈতিক বিতর্কে জড়াইতে চাইনি, একদম না। আমরা রাজনৈতিক বিতর্ক থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করেছি, এখন পর্যন্ত সেইভাবেই আছি। আমরা কোনো রাজনৈতিক বিতর্কে জড়াইতে চাই না। এ সময় দলগুলোকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান সিইসি। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। 600 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন ও 10 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও তার স্ত্রীর বিরুদ্ধে
মামলার অনুমোদন দিয়েছে দুদক। এছাড়া রেলে পণ্য পরিবহনের জন্য লাগেজ ভ্যান প্রকল্পে রাষ্ট্রের ৩৫৮ কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগে রেলের সাবেক ডিজি শামসুজ্জামান সহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক ত্রাণমন্ত্রী মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও তার স্ত্রীর বিরুদ্ধে ৬০০ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন ও প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের বিরুদ্ধে অনুসন্ধান নামে দুদক। অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে এবার মামলার অনুমোদন দিল সংস্থাটি। অর্থ লেনদেন করে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অপরাধ সংগঠিত করায় তার বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে দুদকের আবেদনে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। রেলের আয় বাড়াতে ২০২৩ সালে পণ্য পরিবহনের জন্য লাগেজ ভ্যান প্রকল্প নেয় আওয়ামী লীগ সরকার। ৩৫৮ কোটি টাকায় ১২৫টি লাগেজ ভ্যান কেনা হয়েছিল পণ্য, লাগেজ ও দ্রুত নষ্ট হয় এমন দ্রব্য পরিবহনের জন্য। তবে লাভ দূরে থাক, উল্টো রেলের গলার কাটায় পরিণত হয় এই প্রকল্প। দুদক বলছে লক্ষ্য অনুযায়ী রেলের আয় তো বাড়েনি, বরং এগুলো বেড়েছে লোকসানের বোঝা। প্রকল্পের মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে রেলের সাবেক ডিজি শামসুজ্জামান, প্রকল্প পরিচালক আব্দুল মতিন চৌধুরী সহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বাংলাদেশের রেল অবকাঠামোতে প্রয়োজন না থাকা সত্ত্বেও উদ্দেশ্য প্রণোদিতভাবে লাগেজ ভ্যান ক্রয় করে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করত রাষ্ট্রীয় ৩৫৮ কোটি টাকার আর্থিক ক্ষতি সাধনের অপরাধে মোট ৬ জনের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে। দুদক বলছে বাস্তবিক বাজার চাহিদা বিবেচনা না করেই ৩৫৮ কোটি টাকার প্রকল্প নেয় রেলওয়ে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে নতুন ধানের ঘ্রাণে নবান্ন উৎসব, বরেন্দ্র অঞ্চলে পিঠাপুলি, পায়েসের আমেজ, লোকজ নাচ গান সহ বর্ণিল আয়োজনে পহেলা অগ্রহায়ণকে বড়। আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনয়শিল্পী মেহজাবিন চৌধুরী ও তার ভাই। ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হত্যার হুমকির মামলায় মেহজাবিন চৌধুরী ও তার ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে আত্মসমর্পণ করেন তারা। এদিন দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মামলাকে সম্পূর্ণ মিথ্যা দাবি করেন এই অভিনেত্রী। মেহজাবিনের আইনজীবীর দাবি, কোনো প্রমাণ ছাড়াই হয়রানিমূলক মামলা করা হয়েছে। বাদীকে তারা চেনেন না বলেও জানান তিনি। তবে বাদী আমিরুল ইসলাম জানান, মেহজাবিনের সঙ্গে ফেসবুকে পরিচয়ের পর ব্যবসার জন্য টাকা দেন তিনি। ব্যবসা শুরু না করায় টাকা ফেরত চাইলে তাকে রাজধানীর হাতিরঝিলের একটি রেস্তোরাঁয় নিয়ে মারধর করে হত্যার হুমকি দেওয়া হয়। আপু, কোনো ধরনের মামলাতে দেখলাম কোনো ধরনের প্রমাণ ছাড়াই মামলাটা করা হয়েছে, তো কোনো ধরনের প্রমাণ ছাড়াই যে মামলাটা করা হয়েছে। স্বামী প্রবাসে, স্ত্রীকে প্রায়ই করা হতো নির্যাতন। নরসিংদীতে পারিবারিক কলহের জেরে বিষ প্রয়োগে গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মরদেহ ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়েছেন তারা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। নরসিংদীর রায়পুরার বগডর গ্রামের ফারুকের সঙ্গে শারমিনের বিয়ে হয়। স্বামী প্রবাসে থাকায় প্রায়ই শ্বশুরবাড়ির নির্যাতনে বেশিরভাগ সময় শারমিনকে বাবার বাড়িতে কাটাতে হয়। স্বামী প্রবাস থেকে এসে বাড়ি নির্মাণ করার 2 মাস আগে সে শ্বশুরবাড়ি যায়। রোববার সকালে শারমিন চালের পোকামারা বিষ খেয়েছে বলে জানানো হয় স্বজনদের। তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশঙ্কাজনক অবস্থায় ফেলে পালিয়ে যায় শ্বশুরবাড়ির লোকজন। পরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নির্যাতন করে মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে অভিযোগ শারমিনের পরিবারের লোকজনের। 7 বছর জামাই বিদেশ থাকাইছে, আমার মায়ের আমার কাছে লাগছে। জামাই বাইতেছে 2 মাস হইছে, 2 মাস হইতে জামাই ঘর দর বাঁধছে, বাইন্দা ঘরটা গুছাইছে না মা আবজা সকালে বাইরে লাগছে, শাশুড়ি মাইরা লাগছে। প্রাথমিক ম্যানেজমেন্ট করার পরে রেফারেলের পরামর্শ দেই, তো তাৎক্ষণিকভাবে তারা অ্যাম্বুলেন্স আনতে গেছে বলে গেল, ইতিমধ্যে আর কি আমরা বাঁচাতে পারি। ফারুক শারমিন দম্পতির এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। সময় সংবাদ, ভৈরব। নতুন ধানের ঘ্রাণে নবান্ন উৎসব, কৃষি নির্ভর বরেন্দ্র অঞ্চলে পিঠাপুলি, পায়েসের আমেজ, লোকজ নাচ গান সহ বর্ণিল আয়োজনে বরণ করা হয়েছে পহেলা অগ্রহায়ণকে।
নবান্নের প্রথম প্রহর থেকেই সামাজিক সংগঠনগুলো আয়োজন করে বর্ণিল অনুষ্ঠান। নওগাঁ শহরের মুক্তির মোড়ে শিশু কিশোরদের নবান্নের গান আর মঞ্চে শিল্পীদের নবান্নের আগমনী আহ্বানের লোকনৃত্য আরও প্রাণবন্ত করে তোলে। খেজুরের রস, পিঠা পুলি এগুলো দিয়ে অনেক ক্যাচি ফিল হয়। শীতের সময় অনেক আনন্দ হয়, আমরা অনেক মজা করি, আমরা খেজুরের রস খাই, অনেক পিঠাপুলি, নানা রকম পিঠাপুলি খাই। এদিকে বাঙালির ইতিহাস ঐতিহ্যকে বিশ্বব্যাপী তুলে ধরতে নবান্ন উৎসব পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ। ধান কাটা, পিঠা উৎসব, নাচ গান আর আনন্দ উল্লাসের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এই দিনটি আমাদের জন্য আজকে অনেক ভালো লাগছে। সকাল থেকে আমাদের পিঠার স্টল আছে, পিঠা নিয়ে অনেক বিভিন্ন ধরনের বাহারি কাজ করা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই দিনটাকে তুলে ধরা আর সবাই এই দিনটাকে মনে রাখবে, এই জন্য আমরা পালন করি। নিজের হাতে বানানো দুধপুলি, চন্দ্রপুলি, চিতই সহ 1.5 শতাধিক পিঠা শোভা পায় উৎসবে। তানজিনা তাসনিম, সময় সংবাদ। দেশের বাইরের খবর। থামছে না অবৈধভাবে সাগর পথে ইউরোপ যাত্রা। বৃহস্পতিবার লিবিয়ায় অভিবাসন প্রত্যাশীবাহী 2টি নৌকা ডুবে 4 বাংলাদেশির প্রাণ গেছে। লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, প্রথম নৌকাটিতে 26 বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী ছিলেন। দ্বিতীয় নৌকায় ছিলেন মিশর, সুদান সহ বিভিন্ন দেশের 69 জন। নিজের এবং পরিবারের ভাগ্য বদলাতে ঝুঁকি জেনেও অবৈধভাবে সমুদ্রপথ পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন বহু মানুষ। সেই তালিকায় বাংলাদেশিদের নাম সামনের সারিতে। লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীবাহী 2টি নৌকাডুবির ঘটনায় 4 বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে রেড ক্রিসেন্ট জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে উপকূলীয় শহর আল খুমসের কাছে এ দুর্ঘটনা ঘটে। নৌকা দুটিতে বাংলাদেশ, সুদান, মিশরের নাগরিক সহ 95 জন ছিলেন। লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, প্রথম নৌকাটিতে 26 বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী ছিলেন, যাদের মধ্যে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। দ্বিতীয় নৌকায় মিশর, সুদান সহ বিভিন্ন দেশের 69 জন ছিলেন বলে জানা যায়। স্থানীয় উপকূলরক্ষী বাহিনী ও রেড ক্রিসেন্টের যৌথ তৎপরতায় 91 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর আগে গত বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, লিবিয়া উপকূলে অবস্থিত অফশোর তেলক্ষেত্র আল বুরির কাছে একটি রাবারের নৌকা ডুবে কমপক্ষে 42 জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সবাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। 2011 সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া ইউরোপমুখী অভিবাসীদের প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে। দারিদ্র্য, সংঘাত ও অনিশ্চয়তা থেকে পালিয়ে অনেকেই ঝুঁকি নিয়ে সমুদ্রপথে ইউরোপ পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে মৃত্যুর মুখে পতিত হচ্ছেন। নাসরিন রুমি। খেলার খবর। অবিশ্বাস্য জয়ে ভারতের মাটিতে 15 বছরের অপেক্ষার অবসান ঘটল সাউথ আফ্রিকার। কলকাতা টেস্টে 30 রানের জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা। বাবুমার অপরাজিত 55 রানের পরও দ্বিতীয় ইনিংস 153 রানে গুটিয়ে যায় সাউথ আফ্রিকা। জয়ের জন্য 124 রানের লক্ষ্য পায় ভারত, কিন্তু নিজেদের পাতায় স্পিন ফাঁদে পড়ে ছোট লক্ষ্যও তাড়া করতে পারেনি স্বাগতিকরা। 93 রানে অল আউট হয়ে যায় ভারত। সর্বোচ্চ 31 রান করেন ওয়াশিংটন সুন্দর। বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। 2 ইনিংসে 4টি করে উইকেট নিয়ে সাউথ আফ্রিকার জয়ের নায়ক অফ স্পিনার হার্মার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনা কামালের রায় ঘোষণাকাল। ট্রাইব্যুনাল থেকে হবে সরাসরি সম্প্রচার। 5 অভিযোগ প্রমাণের দাবি প্রসিকিউশনের। মৃত্যুদণ্ডের আশা। এবং নির্বাচনে অনিশ্চয়তা সৃষ্টি করছে একটি গোষ্ঠী, বলছে বিএনপি। একটি দলকে খুশি করতে প্রশাসনের রদবদলের অভিযোগ জামায়াতের। সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইরান, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।